সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় নগরবাসীর দুর্ভোগ, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন খান মোহাম্মদ বিলাল, প্রধান নির্বাহী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মাঝখানে আছেন প্রফেসর ডক্টর ফিরোজ আহমেদ, সাবেক চেয়ারম্যান ঢাকা ভাষা বোর্ড, এবং ওই প্রান্তে আছেন স্থপতি ইকবাল হাবিব, যুগ্ম সম্পাদক বাংলাদেশ পরিবেশ আন্দোলন। তবে আলোচনা শুরুর আগে চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের জঙ্গি আস্তানায় সোয়াতের অভিযান, অপারেশন ইগল হ্যান্ড আজকের মতো স্থগিত। জেএমবি সদস্য আবু ভেতরে আছে বলে ধারণা। বিশ্বের অনেক দেশের চেয়ে জঙ্গিবাদ নির্মূলে এগিয়ে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। র্যাব সদস্যদের সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ। হাওড়া অঞ্চলে তলিয়ে আছে হাজার হাজার হেক্টর ফসলি জমি, 6 লাখ মেট্রিক টন ধান নষ্ট হলেও প্রভাব পড়বে না, জানালেন খাদ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতার ঘোষণা ত্রাণমন্ত্রী। আত্রাই নদীতে বাঁধ দেওয়া হয়েছে, অভিযোগ মমতার। স্থায়ী কোনো বাঁধ নেই সেখানে, জানালেন নদী গবেষকরা। যৌথ নদী কমিশনের মাধ্যমে সমাধানের পরামর্শ। এবং কর্মব্যস্ত নগরীগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে শব্দ দূষণ, তোয়াক্কা নেই নিয়ম নীতির। এই নীরব ঘাতক ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি, আশঙ্কা চিকিৎসকদের। বিলাল ভাই, আপনি সিটি কর্পোরেশনে প্রধান নির্বাহী হিসাবে আপনার ঘাড়ে যত সিটি কর্পোরেশন যা হবে, মেয়র যেহেতু অনুষ্ঠানগুলোতে আসেন না, কাজে আপনার দায়িত্বটা এইভাবে বেড়ে যায় বা আপনাকে বলতে হয়। এখন এই অবস্থাতে যা নগরবাসীর যে অবস্থা, তাতে কোনো জায়গায় বাস নাই, ট্রাক আলারা ধমকাচ্ছে, বাস আলারা ধমকাচ্ছে, রাস্তার লোক ধমকাচ্ছে, ফুটপাতের লোক ধমকাচ্ছে, পানির লোক ধমকাচ্ছে, এই সুয়েরেজে যে পয় নিষ্কাশন মানে সেই লোক ধমকাচ্ছে। কোনো জায়গায় নগরবাসী কোনো জায়গায় দাঁড়াতে পারছে না। হ্যাঁ, ধন্যবাদ। উন্নয়ন যেটি চলছে সেটা একটা কারণ, যে বড় ধরনের একটা উন্নয়ন দেখতে পাচ্ছেন। আর সিটি কর্পোরেশন মূলত যে কাজগুলো নিয়ে ব্যস্ত, সেটা হচ্ছে নগরবাসীর যে সমস্ত সেবা, সেটা নিয়ে আমরা বেশি ব্যস্ত। তো সাম্প্রতিককালে যে বৃষ্টিপাত হয়েছে, আপনারা জানেন যে গত 35 বছরও এপ্রিল মাসে এত বৃষ্টি হয়নি যেটা ঢাকায় হয়েছে, এবং সেই কারণেই হয়তো এই জলাবদ্ধতাটা বেশি হয়েছে। তবে জলাবদ্ধতাটা এই সরানোর জন্য, পানি সরানোর জন্য যে সমস্ত আপনার ড্রেনেজ সিস্টেম, সেটার সঙ্গে ওয়াসা জড়িত, আমরা সারফেস ড্রেন সেটা কিছুটা জড়িত। তো আমরা এই জলাবদ্ধতা নিরসনের জন্য আমাদের উদ্যোগ অবশ্যই আছে। আপনি যদি বৃষ্টি হয় দেখবেন যে আমাদের ফিল্ডে আমাদের সমস্ত অফিসাররা, কর্মীরা উপস্থিত থাকে, কিন্তু আমরা সেখানে কিছুটা অসহায় হয়ে যাই যে বিভিন্ন কারণেই, যে জলাবদ্ধতার যে কারণগুলো রয়েছে সেটা যদি আমরা দেখি, যে যেসব জায়গা দিয়ে পানি সরে যাবে সেই আউটলেটগুলো অনেকটাই ভরাট। ঢাকার চারপাশে, বিশেষভাবে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বুড়িগঙ্গা এবং বালু নদী, এই দুইটা আমাদের সঙ্গে সম্পৃক্ত। আর যে খালগুলেন রয়েছে, যেমন আমাদের প্রায় 11টা খাল রয়েছে, সেই খালগুলেন অনেকটাই ভরাট, এবং সেই সঙ্গে নাই, তেমন নাই। যেমন আমরা যদি মান্ডার জিরানি খালের কথা বলি, সেটা কিছুটা আছে। তো সেই জন্য ওয়াসাকে পাম্প করে ওই পানিগুলো নিতে হয়। আর বৃষ্টি হলে যেটা আমরা লক্ষ্য করি, যে যে সমস্ত জায়গা নিচু, সেই সমস্ত জায়গায় খুব দ্রুত পানি চলে আসে। যেমন শান্তিনগরের কথা আমরা বলতে পারি, যে অন্যান্য এলাকার থেকে এই এলাকাটায়, শান্তিনগর মোড়, মালিবাগ, এই এলাকাটা খুবই নিচু। তো স্বাভাবিক কারণে এখানে পানি চলে আসে, এবং আমাদের যে অপরিকল্পিত নগরায়ন, যে হয়তো একসময় এত পানি ছিল না, এত আবর্জনা ছিল না, সেই সমস্ত নর্দমা পাইপ লাইন যেগুলো রয়েছে, সেগুলো ভরাটও হয়ে গেছে, রেগুলার ক্লিনও হচ্ছে না, সমন্বিত উদ্যোগও নাই। তারপরে যাদের রেগুলার কাজ করার কথা তারাও করছে না, স্বাভাবিক কারণে পানি দ্রুত সরতে পারছে না। কিন্তু এই জন্য কিন্তু দক্ষিণের মেয়র একদম সরাসরি ওয়াসার নাম বলে ফেলেছে, যে তাদের কারণে এইসব জিনিস হচ্ছে। হ্যাঁ, আমরা তো আমাদের যে কাজগুলেন সেগুলেন কিন্তু আমরা করে যাচ্ছি।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা এই দায়িত্বে রয়েছে, যে আমাদের যে সারফেস ড্রেন, তারপরে আমাদের যে কিছু পাইপ ড্রেন আছে, আমাদের প্রায় 850 কিলোমিটার, 850 কিলোমিটার আছে। কিছু আছে ওপেন, কিছু আছে ক্লোজ। তো সেগুলোর জন্য কিন্তু আমাদের উদ্যোগ থেমে নাই, কিন্তু এটা তো সবাইকেই কাজ করতে হবে। আপনি যদি ওয়াসার আইনটি দেখেন, যেটা 96 সনে হয়েছে, সে আইনের 17(2) ধারায় ক থেকে গ পর্যন্ত কিন্তু টোটালি বলে দেওয়া হয়েছে যে তার মূল কাজটা কি। আচ্ছা, এই মূল কাজ নিয়ে বলি সাবেক চেয়ারম্যানকে। ফিরোজ, আপনি বলেন মূল কাজের মধ্যে আমরা কোনো জায়গায় কোনো কাজ পাচ্ছি না, কারণটা কি? না, কাজ পাচ্ছি না বলা ঠিক হবে না, কারণ হচ্ছে কাজ হচ্ছে। এখন আমাদের একটা সমস্যা হচ্ছে, আমাদের আর্থিক বছর আর আপনাদের এই বৃষ্টি একসাথে মিশে গেছে। অর্থাৎ আমাদের যে ফান্ড রিলিজ হয় সেটা দেখা যায় যে বছরের শেষের দিকে সেটা এত বেশি মানে ফান্ড রিলিজটা হয় শেষের দিকে, আর তখন বৃষ্টি আরম্ভ হয়। সুতরাং কাজ আর এই বৃষ্টি মিলে একাকার অবস্থা হয়ে গেছে। তো আমাদের যদি আসলে যদি ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা, এটা যদি আমাদের ক্যালেন্ডারের সঙ্গে হতো তাহলে কিন্তু এতটা সমস্যা হতো না, কিন্তু হচ্ছে না, হবে না এটা। তো যাই হোক, এখন এটা আসলে বৃষ্টি হওয়াতে আর তার সাথে এই উন্নয়নের কাজ এই সময় বেশি হওয়াতে এই দুইটার জন্যই আসলে এই ভোগান্তিটা অনেক বেড়ে গেছে। ডক্টর ফিরোজ, আমি একটা কথা বলি, মালিবাগ মৌচাকের যে জায়গাটাতে একটা ফ্লাইওভার হচ্ছে, এই জন্য কাজের নিচে দেওয়া হচ্ছে, খুব মজার ব্যাপার। ওখানে রাস্তা দিয়ে মানুষ যেতে পারছে না, ফুটপাথটা বন্ধ করে দিয়ে ওখানে সুইরাজের কাজ করছে। এটা ওয়াসার কি ধরনের, বা সিটি কর্পোরেশনটা কি ধরনের দায়িত্ব? ওয়াসাও করছে এবং যারা উন্নয়ন কাজ করছে তারাও, উন্নয়ন কাজ যারা করছে ফ্লাইওভারে, তারা কিন্তু রাস্তাটার মধ্যে ছোট করে দিয়েছে, সংকীর্ণ করে দিয়েছে, কিন্তু ফুটপাথ যেখান দিয়ে আছে ওইখান দিয়ে সুইরাজের কাজ চলছে। মানুষ ফুটপাথে হাঁটতে পারছে না, রাস্তায় হাঁটতে পারছে না, তাহলে কি ফ্লাইওভারে ঝুলে যাবে? হ্যাঁ, এইটাই আসলে কথা। কারণ আপনার এটা কাজ নিতে হলে তার অল্টারনেটিভ ব্যবস্থা না করে এটা করা ঠিক। হ্যাঁ, দিয়েছে, একটা বাঁশ দিয়ে দিয়েছে, পুরো মানে মৌচাক মোড় থেকে মালিবাগ মোড় পর্যন্ত একটা বাঁশ দিয়ে দিয়েছে। জনগণকে বাঁশ দেবে না। এখন এই বাঁশটা যে এটা ইঞ্জিনিয়ার, অসার ইঞ্জিনিয়ার যারা আছে তাদের এটা অ্যাকসেপ্ট করা উচিত হয় না। কিন্তু এইটা কি ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে পড়ে না? ঢাকা সিটি কর্পোরেশনকে দেখতে পারে না যে ওখানে বছর পর বছর ধরে এখানকার মানুষগুলো ট্যাক্স দিচ্ছে, ওরা কি করে যাবে, কি করে চলাফেরা করবে, তার কোনো দায়িত্ব নাই। কাজটা করছে কেউ, আশা করতেছে না ঢাকা সিটি কর্পোরেশন। যেই করুক না কেন, তার একটা অল্টারনেটিভ ব্যবস্থা না করে তো আসলে এটা করা ঠিক না। সব প্রজেক্টই দেখেন আপনি, যখন প্রজেক্ট আরম্ভ হয় তখন তার একটা ক্লোজ থাকে যে জনগণের যাতে অসুবিধা না হয় সেটা লক্ষ্য রাখবে, কিন্তু আসলে তো হয় না। এই জন্য যে কন্ট্রাক্টর তার সুবিধা মতোই সে করার চেষ্টা করে, যার জন্য এই অসুবিধাটা হয়। এখন অসুবিধাটা দূরীকরণের জন্য যে কাজটা করাচ্ছে তাদের ভিজিলেন্স থাকার দরকার, এবং তাদের যে ইঞ্জিনিয়ার আছে বা যেই থাকুক না কেন সুপারভাইজার, তার এটা দেখা উচিত যে এটা জনগণের অসাধু। কিন্তু 2 বছর ধরে এই জায়গাটাতে সিটি কর্পোরেশন থেকে আরম্ভ করে কেউই দেখার চেষ্টা করে না, এটা খাল না রাস্তা এটাও বোঝা যায় না। সিটি কর্পোরেশন কিন্তু দেখেনি এটা। তাহলে ওখানে কি হয়েছে? সিটি কর্পোরেশন এটা ফ্লাইওভার যেটি হচ্ছে, এটা কিন্তু ফ্লাইওভার যতদিন নির্মাণ কাজ চলবে, শেষ না হবে, এই পুরো কাজটি কিন্তু স্থানীয় সরকার প্রকৌশল বিভাগেরই দায়িত্ব। রাস্তা দিয়ে ফুটপাথ দিয়ে মানুষ যেতে পারবে না, ওটা কি ইয়ার মধ্যে পড়ে, ওদের ফ্লাইওভারের মধ্যে পড়ে? ফ্লাইওভারের উপরে তো ফ্লাইওভার না, টোটাল কাজটাই এখানে গাড়ি চলা, মানুষ চলা, টোটালি কিন্তু কনস্ট্রাকশন চলা পর্যন্ত টোটাল দায়িত্বই কিন্তু তাদের। এরপরেও কিন্তু আমরা যেটা দেখিনি তা নয়, আমরা না সেটা না, আমরা অন্তত মেয়র মহোদয় সহ এই পিডি সহ আমরা অনেকগুলো মিটিং করেছি, এবং আমাদের চিঠি যদি আপনি দেখেন 1 বস্তা চিঠি হবে যে আমরা বলেছি, এবং আমাদের সীমাবদ্ধতা হচ্ছে যে আমি তো আর এখন তাকে বলতে পারবো না যে আপনি কাজটি বন্ধ করে ফেলেন। এটা তো আপনারা করতে পারেন, যদি মেয়র মহোদয় যেতেন ওখানে গিয়ে দেখতেন, দাঁড়ায় দেখতেন যে মানুষটা কি হচ্ছে। এখন প্রবলেমটা কি হচ্ছে, ওরা যেটা বলছে পরশুদিনও গিয়েছেন, না কিন্তু কাকে বলবো? তারপরে আপনি যাচ্ছেন যখন, আমরা তো টের পাচ্ছি, মানে বিষয়টা কেমন হচ্ছে, যেটা ভালো জায়গা সেখানে আপনি চমৎকার ভাবে বলছেন, যেটা সবচেয়ে খারাপ জায়গা সেটা দায়িত্ব কেউ নিচ্ছে না।
এবং এটা এমন অবস্থা হয়েছে যে ওই এলাকার লোকজন মনে করে না, দায়িত্ব নেওয়ার জন্য তো এটা একদম বলাই আছে এই দায়িত্বটি কার, নির্মাণ করার সময় কার দায়িত্ব এটা স্পেসিফিক করা আছে, নিবে না কেন? যখন নির্মাণ কাজ চলবে এই দায়িত্বটি তাদেরই নিতে হবে এবং নিচ্ছে না তাদের কেন? নেওয়াই আছে, নিবে না কেন? আচ্ছা দেখি ইকবাল ভাই বলেন, পরিকল্পনাবিদ হিসাবে বলেন আপনি ওকে, যে এই দায়িত্ব প্রথমত কি এটা মনে রাখা দরকার যে আসলে ওই অঞ্চলের কাজটা করছেন এলজিইডির অর্থাৎ লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রির অধীনে লোকাল গভর্নমেন্ট প্রকৌশল বিভাগ। কিন্তু এই কাজটা চলাকালীন সময়ে অতিরিক্ত অন্যান্য ওয়াসা এবং অন্যান্যদের কাজ, এগুলো ডেসার কাজও, এগুলোর অনুমোদন দিয়েছেন কিন্তু সিটি কর্পোরেশন। আবার আমি মাইনুস পড়েছি, আমি দেখেছি সেখানে সিটি কর্পোরেশন দিতে চাননি, তাকে আবার মাননীয় মন্ত্রী বাধ্য করেছেন যেন দিতেই হবে, কাজ কি বন্ধ থাকবে। মুশকিল হচ্ছে এই যে পুরো কর্মকাণ্ড বা প্রক্রিয়াটা চললো মাইনুসের মধ্যে, তাদের মধ্যে জনদুর্ভোগটাকে কোনো জায়গায় প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে কারোই কোনো দায়িত্ব নিল না। এ কারণ যদি দায়িত্ব নিত তাহলে প্রথমেই বলতো যে প্রথমে দেখে আসা হোক যে ওইখানে জনগণের চলাচলের বিকল্প ব্যবস্থাকে নিশ্চিত করা আছে বা সম্ভব, আর যদি সম্ভব থাকে সেটাকে নিশ্চিত করার জন্য এই 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 কাজ ব্যবস্থা করতে পারে। কারণ ততক্ষণে এই নির্মাণ কর্মসূচি যারা করছিলেন সেই সংস্থা তার তদারকির অভাব এবং যিনি কন্ট্রাক্টর তার গাঁত গোয়ার্তমির কারণে পুরো অঞ্চলটা তার কনস্ট্রাকশন ইয়ার্ডে পরিণত হয়েছে। তার মালামাল থাকে, তার বেকো থাকে, তার যন্ত্রপাতি থাকে, তার লেবার শেড থাকে, ফলে পুরো রাস্তাটা যতটুকু কনস্ট্রাকশনের জন্য সংকুচিত হতো তার 3 গুণ রাস্তাটা দখল করে তারা বসে আছে এবং রাস্তাটা চলৎশক্তিহীন করার জন্য যত রকম ক্ষতিগ্রস্ত করা দরকার সেটাও করে রাখছে। অর্থাৎ চলাচলের জন্য বিকল্প কোনো ব্যবস্থাই রাখা হয় নাই। এরকম অবস্থায় এই পারমিশন সিটি কর্পোরেশনের কিছুটা অনাপত্তি সত্ত্বেও এই পারমিশন দেওয়া হলো, দেওয়ার পর সিটি কর্পোরেশন গা ছেড়ে দিয়েছে যে এখন আমার কোনো দায় দায়িত্ব নাই। আসলে সিটি কর্পোরেশন দায় দায়িত্ব তাতেও এড়ায় না, এত কিছুর পরও এড়ায় না এবং সিটি কর্পোরেশনের ম্যান্ডেট অনুযায়ী এড়ায় না। সিটি কর্পোরেশন অনুমতি দেওয়া মানে এই না যে তো অনুমতি দেওয়ার পর মুহূর্তে ওই সড়কের দায় দায়িত্ব সিটি কর্পোরেশন থেকে উজ্জ্বল হয়ে যায়। আপনি কিন্তু অনুষ্ঠানের আগে একবার জিজ্ঞেস করছিলেন তাহলে তো ট্যাক্স আমরা কাকে দিই, আমি তো আর ওয়াসাকেও ট্যাক্স দিই না, আমি ওই ডেস্কোটেও ট্যাক্স দিই না। আসলে যিনি ট্যাক্স দেন তিনি শুধু ট্যাক্স দেন না, তিনি আমার জনপ্রতিনিধি, আমি তাকে ভোটে নির্বাচিত করেছি। আর এখানেও পরিষ্কার বলে রাখা দরকার কর্তৃত্বের ক্ষেত্রে কিন্তু এটি মেয়রাল অফিস, কিন্তু কাউন্সিলররা কিন্তু এর পার্ট, তারা সকলেই স্থানীয় প্রতিনিধি, তাদের অংশগ্রহণ থাকতে হবে। এই পুরো প্রক্রিয়ায় জনসম্পৃক্ততা নাই, জনদুর্ভোগকে কোনোভাবে প্রাধান্য দেওয়া হয় না। পরিকল্পনা কমিশন অনুমোদনগুলি দেয় কিন্তু জনদুর্ভোগ মোকাবিলা খাত হিসেবে একটা খাত থাকে যা দরকার সেটির ব্যাপারে তারা তদারকির কোনো ব্যবস্থা রাখে না, জবাবদিহিতা রাখে না। আপনি নিশ্চয়ই জানেন প্রকল্প চলাকালীন সময়ে বিভিন্ন রিভিউ করে আইএমইডি এবং পরিকল্পনা কমিশনের বিভিন্ন সংস্থা, এই সমস্ত ব্যাপারে তাদের কোনো তদারকি নেই। অর্থের সংস্থান, অর্থের বিল ইত্যাদি ইত্যাদি বিষয়। এন্ড অফ দ্য ডে গল্পটা থাকে এই, যেই জনগণের নামে এইসব প্রকল্পগুলি হচ্ছে সেই জনগণের কোনো সম্পৃক্ততা নাই, প্রাক সমীক্ষা নাই, বিকল্প জনদুর্ভোগ মোকাবিলার ব্যবস্থা নাই, পথও নাই এবং এই সমস্ত ঘটনায় কারো কোনো দায় দায়িত্ব নাই। এইরকম ভাবে তো চলতে পারে না, কেউ না কেউ তো দায়িত্ব নিতে হবে। ধরে নেই ওনার অনুমোদন নিয়েছিল ওয়াসা এবং ডেস্কো, তারা যদি তাদের কাজ ঠিক মতো না করে, উদম করে রেখে দেয়, গর্ত করে রেখে দেয় এবং জলের টৈটম্বর হওয়ার কারণে এই যে ছবিগুলো আমরা একটু পর দেখছি রিক্সা উল্টে পাল্টে পড়ে যাচ্ছে, যিনি স্কুলে যাবেন তিনি পড়ে যাচ্ছেন, যিনি অসুস্থ অথবা কাজে যাচ্ছেন ব্যবসায়ীরা বলছেন আমাদের মাল পড়ে গেছে, আমার এত টাকা লস। এই জিনিসগুলি দেখার পর আমরা তো এটা বলতে পারি না যে ওনার আর দায়িত্ব নাই, যে তুমি তোমার দায়িত্ব, তুমি তো আমার অনুমতি নেওয়ার সময় এইভাবে অনুমতি নাও নাই। অনুমতি নেওয়ার সময় আবার সিটি কর্পোরেশন অনেকগুলি শর্ত জুড়ে দেয়, এইটা করতে হবে, এটা করতে হবে, যাওয়ার সময় এই করে দিয়ে যাবেন। এই শর্তগুলো দেখারও তো দায়িত্ব আছে সিটি কর্পোরেশনের। সিটি কর্পোরেশনের মাঠ পর্যায়ে কর্মী আছে, আঞ্চলিক অফিসার আছে, আঞ্চলিক প্রকৌশলীবৃন্দ আছে, যারা তত্ত্বাবধান করছেন প্রকল্পটি, তাদের কিন্তু নিজস্ব বিরাট জনবল আছে, তাদের বেতন দেই, গাড়ির টাকা দেই, ফুয়েলের টাকা দেই, সমস্ত আমরা দিই জনগণ। আবার এই পুরো কার্যক্রম দেখার জন্য মন্ত্রণালয় আছেন। আসলে মাথা ব্যথা যদি না থাকে তাহলে এই সমস্ত স্তরে স্তরে স্তরীভূত মানুষজন থাকলেও জনদুর্ভোগ কি হয় এর বড় প্রমাণ হচ্ছে এই প্রকল্প এবং তার আশেপাশের মানুষ। আমি মনে করি ওনাকে আমি এককভাবে দায়ী করছি না, আমি যেটা পুরো ব্যাপারটা বললাম, আমি মানুষটা পড়েছি সেজন্য বললাম। সিটি কর্পোরেশন আপত্তি দিয়েই যদি তার দায়িত্ব শেষ হয় তাহলে তো আসলে
এই ধরনের সিটি কর্পোরেশন আমাদের কাম্য ছিল না। আমরা যখন নগরপিতাদের নির্বাচিত করেছি, কাউন্সিলরদেরকে নির্বাচিত করেছি, আমরা কিন্তু প্রত্যাশা করেছি তারা সঞ্চালকের ভূমিকা নেবেন। তারা প্রতিশ্রুতি দিয়েছেন, আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমাদেরকে বলেছেন, আশ্বস্ত করেছেন, ভয় পেও না, সামনের দিন ভালো, আমরা সবাইকে নিয়ে সমন্বিতভাবে তোমাদের ড্রেনেজ সমস্যার সমাধান করব, এই ফুটপাত উদ্ধার করে দেব। তো তখন তো তার মুখ থেকে এখন যদি শুনি যে ওয়াসা দায়ী, একথা বলে পার পাওয়ার চেষ্টা, আমরা তাহলে যাব কোথায়? আমি যদি মনে করি ওয়াসা যদি দায়ী হয়, উনি ওয়াসার চেয়ারম্যান ছিলেন, ওনাকে সামনে রেখে বলছি, ওয়াসার ম্যান্ডেটের 3টা ম্যান্ডেটের 3য় ম্যান্ডেট হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা। যদি সেটা অপরাগ হয়, আমি আবেদন করছি আজকের অনুষ্ঠানের মাধ্যমে ওয়াসার বর্তমান কাঠামো বিলুপ্ত করে ওয়াসাকে সিটি কর্পোরেশন দিকে দিয়ে দেওয়া হোক, এবং সিটি কর্পোরেশন তখন মোটামুটি ভাবে এই পুরো ড্রেনেজ ব্যবস্থার 4টি অঙ্গের 2টা অঙ্গের দায়িত্ব অন্তত পাবে। 4টে অঙ্গটা একটু ব্যাখ্যা করি। বৃষ্টি যখন পড়ে সেটা একবার পুনর্ভরণে সিঞ্চিত হয়ে নিচে যেতে পারে, আর বাদবাকি বিরাট অংশ রান অফ ওয়াটার এটা নদী পর্যন্ত যাবে। যাওয়ার আগে সে দৌড়ে জলাশয়, বিল ঝিল থাকলে সেখানে যাবে, আর তা না হইলে খালের মধ্যে দিয়ে, জলাধারের মধ্যে দিয়ে, ড্রেনের মধ্যে দিয়ে সে আস্তে আস্তে নদীতে যাবে। এই পুরো প্রক্রিয়ায় 4টা সংস্থা সরাসরি জড়িত: ওয়াসা, সিটি কর্পোরেশন, পাউবো পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসন। জেলা প্রশাসন খাল এবং জলাধারের মালিক, পাউবো এটা পাম্প করে ফেলে দেওয়ার জন্য যে পাম্পিং স্টেশন সেগুলোর মালিক, সিটি কর্পোরেশনের অর্ধেক ড্রেন এবং সারফেস, পুরো সারফেস ড্রেনের মালিক, ওয়াসা আন্ডারগ্রাউন্ড প্রায় 60% ড্রেনের মালিক, আর পুরো সুয়েরের মালিকও ওয়াসা। এই সমস্তটা এমন জটাজল তৈরি করেছে এই 4 সংস্থার সাংঘর্ষিক অবস্থান, পরস্পর বিরোধী বক্তব্য এবং দায়িত্বহীন আচরণ, এবং সমন্বিত করার জন্য কাউকে তারা পরোয়া না করা। যদিও মাননীয় প্রধানমন্ত্রী প্রায় মন্ত্রীর পর্যাদা দিয়ে মেয়রদেরকে বলেছেন তোমরা সমন্বয় করবে, কিন্তু এই সমস্ত সংস্থা তাদের কথা শোনে না, এবং ফলে দুর্ভোগ কিন্তু আমরা জনগণ পোহাচ্ছি। আমরা তাহলে কি শুধুমাত্র প্রধানমন্ত্রীর কাছে সবকিছু বলবো? তাহলে অন্যদের থাকার প্রয়োজন আছে কিনা, এটা একটা প্রশ্ন আছে। বলেন না, ইকবাল হাবিব ভাই যেটা বললেন সে প্রসঙ্গে সিটি কর্পোরেশন কিন্তু তাদের যে উদ্যোগ সেটা নিয়েছে এবং সকল সংস্থাকে নিয়ে মেয়র মহোদয় করেছে। যেমন ওখানে যেদিন যে অ্যাক্সিডেন্ট হলো তার আগের দিনও আমরা সভা করেছি। এখানে উন্নয়ন যখন হয়, বিশেষভাবে এই আপনার মালিবাগ রেলগেট থেকে মৌচাক এবং মালিবাগ মোড় এই অংশটাই, হ্যাঁ শান্তিনগর পর্যন্ত, এই অংশটাই বেশি ক্ষতিগ্রস্ত এবং বৃষ্টি না হলেও কিন্তু পানি জমছে। এখন তো বৃষ্টির কারণে আরো বৃষ্টি ছাড়াই ধারণ সেটা যদি দেখি তাহলে যেটা হবে যে অ্যাকচুয়ালি এখানে যে ইনবিল্ড কি লাইন আছে, ওয়াসার কি আছে, ডিপিডিসির কি আছে, তারপরে গ্যাসের কি আছে, আমরা কিন্তু সবাইকে নিয়ে বসেছি, কেউ কিন্তু ভালো করে বলতে পারেনি যে এই যে সমন্বিতভাবে একটা তো অ্যাজ বিল্ড ড্রয়িং থাকবে যে এই দিক দিয়ে লাইনটা গিয়েছে, কার কোন লাইন আছে, এটা কাটতে গেলে কি অসুবিধা হতে পারে কি না পারে। আসলে এইটা আমাদের একটা দুর্বল দিক সকল প্রতিষ্ঠানের জন্য। ওখানে দেখা গেল যে সাম্প্রতিককালে এইটাই আমরা এখন রিকোয়েস্ট করেছি, আমরা এই কয়েকদিন আগেও, যে যার যে অবস্থায় আছে অন্তত অ্যাজ বিল্ড একটা ড্রয়িং থাকা দরকার, যে সামনে যখন উন্নয়নমূলক কাজ হবে তখন যেন আবার এরকম জটিল পরিস্থিতি না সৃষ্টি হয়। আর এটার ক্ষেত্রে যেটা ঘটেছে যে এটা করতে গিয়ে যেমন ডিপিডিসি হয়তো রেল লাইনের ওই পারটায় অন্ধকারে চলে যাবে, এরকম একটা আশঙ্কা। স্বাভাবিক কারণে সিটি কর্পোরেশনকে এরকম একটা বাধ্য হয়ে অনুমতি দিতে হয়েছে। তারপরে শান্তিনগর এলাকার পানি নিষ্কাশনের জন্য ড্রেন করতে হবে, বহু কিছু করেছে, কিন্তু শান্তিনগর থেকে পানি নামছে না, পানি নামছে একদম নামছে না, জানা দরকার। আমি এটা নিচে ছিল আগে, তো এটা থইতেই থাকতো, এখন ওরকম না, আবার ওটা অন্য সিস্টেম। আর আরেকটা হলো যে যেটা ফ্লাইওভার তো শেষ হওয়ার পথে, তো সেটাই করা হয়েছে যে যেহেতু ফ্লাইওভারের কাজটি শেষের পথে, এই সময়ের মধ্যে যদি সকল সংস্থা তাদের কাজগুলো করে ফেলতে পারে তাহলে হয়তো বা আবার এই নতুন রাস্তা কাটা মানে শেষ হয়ে যাবে, এরপরে তো থইতে পানি করবে, ওই নিচে যে আপনি গর্ত করে রেখেছেন এই গর্ত বন্ধ করার তো আপনি ইয়েটা পাবেন না, পয়েন্টটা পাবেন না, তখন কি হবে? না গর্ত তো সেটা তো যে পরিমাণ গর্ত করা হয়েছে, এবং দেখতে এখন তো বৃষ্টি প্রতিদিনই হচ্ছে, যখন এটা বর্ষা মৌসুম চলে, মনে করেন যদি আর্লি বর্ষা চলে আসে খোদা না খাস্তা, তাহলে যেটা হবে এই জায়গা তো আপনি তো বন্ধ করতে পারবেন না।
না, ওই প্রচেষ্টা আছে সকল সংস্থারই, কিন্তু একেবারে যে কোনো সংস্থা একদম বসে আছে তা নয়, আপ্রাণভাবে চেষ্টা করছে, কিন্তু এটা এমন একটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যে এটা সবাই কেউ কন্ট্রোল করতে পারছে না। কিন্তু সকল সংস্থারই একটা অব্যাহত প্রচেষ্টা আছে। আমার মনে হয় যে এই উন্নয়নমূলক কাজটা যখন শেষ হয়ে যাবে তখন এই কষ্টের কথাটা মানুষ অনেক অংশেই ভুলে যাবে। যে আমার মনে হয় না উনি যেটা বলছেন, উন্নয়নের কাজটা কোনদিন বলবে, কারণ হচ্ছে যে এই উন্নয়ন কাজের পরে দেখবেন যে অন্য উন্নয়ন কাজ আরম্ভ হয়েছে। তো এটা আমরা তো দেখেছি যে একই জায়গায় বারে বারে খনন করা হচ্ছে, বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন সময় খনন করছে, খনন চলতেই থাকে সবসময়। এটা একটা মানে আশ্চর্য। গ্রীষ্মের সময় আপনি দেখেন ওইখান দিয়ে সমানে টিএনটির, আমি জানি না টিএনটি লাভজনক প্রজেক্ট কিনা, কিন্তু গর্ত করেই যাচ্ছে, একজন একটা কিছু করবে। হ্যাঁ, গর্ত করে যাচ্ছে। কিছুক্ষণ পরে এসে দেখবো যে কিছু ময়লা ওয়াসার লোকজন কর্মীরা এসে নিচ থেকে, আজকে আমি স্কার্টন গার্ডেনের সামনে দেখছিলাম, সব যত দুনিয়ার ময়লা এসে উঁচু করে রেখে দিচ্ছে। ফেয়ারলি হাউস আছে এখানে বাংলা মোটরের সাথে বিআইডব্লিউটি এর, এখানে গত 15 দিন ধরে পানি জমে আছে, ময়লা দুর্গন্ধযুক্ত। গাড়ি যাচ্ছে, মানুষ ফুটপাত দিয়ে হেঁটে গেলে পুরা আপাদমস্তক ওনার চেহারা বিগড়ায় যায়। এটার জন্য আসলে ওই যে সিটি কর্পোরেশন যেটা বললেন যে অ্যাকচুয়ালি আগে যেটা হতো যে বৃষ্টি হলে বা কোথাও পানি জমে থাকলে তার কারণটা খুঁজে বের করা, এবং যদি কোথাও ব্লক থাকে সেটাকে ছাড়িয়ে দেওয়া যাতে পানিটা চলে যায় তাড়াতাড়ি, এই ব্যবস্থাটাও নিতে হবে না। এখন সোয়াবিশন হোক অথবা যেখানে যেখানে প্রবলেম আছে সেই প্রবলেমের কারণগুলো বের করে এটাকে সমাধান করাটাই আসলে যুক্তিযুক্ত। এখন ব্যাপার হলো যে আমাদের একটা জিনিসের বড় ঘাটতি, সেটা হচ্ছে রক্ষণাবেক্ষণ। আপনি দেখেন ঢাকা শহরের এই যত কিছু আছে না কেন ইনফ্রাস্ট্রাকচার, এর রক্ষণাবেক্ষণ ঠিক মতো হয় না। এখন মাটির নিচে যেসব লাইন আছে, যেসব ড্রেন লাইন আছে বা যে পয়গুলো আছে, পয় লাইনগুলো আছে, এগুলো আসলে রক্ষণাবেক্ষণ হয় না, কারণ এটা মানুষের চোখের আড়ালে। সুতরাং ওই বৃষ্টি হয় যখন, তখনই একটা হই হুল্লোড় হয়, আপনারাও প্রোগ্রাম করেন, জনগণের কাছে হয়তো অনেকেই শুনে যে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু এরপরে যখন বৃষ্টি থাকবে না তখন দেখবেন যে এটা নিয়ে আর অত আলোচনা হচ্ছে না এবং মানুষে ওটা চিন্তা করছে না। আসলে যখন বৃষ্টি না হয়, যার দায়িত্ব তার তো চিন্তা করা যখন উচিত। না হয় তখন কিন্তু তার কাজটা হচ্ছে যে এটাকে যাতে ক্লিন রাখা। না, কিন্তু জনগণ তো সেটা পাচ্ছে না। না, পাবে কি করে? অ্যাকচুয়ালি আমাদের রক্ষণাবেক্ষণ তো সেরকম হচ্ছে না। রক্ষণাবেক্ষণ না হওয়ার জন্য একটা লাইনে যদি কোথাও একটা জায়গায় বন্ধ হয় তাহলে পুরো লাইনটাই অকেজো, বুঝছেন না? আপনি লাইন নিয়ে বলেছেন, না লাইন নিয়ে আসি কালভার্ট গুলা। এই যে সেই 80 দশকে যে কালভার্ট গুলা এখন মানে বিশেষজ্ঞরা বলছেন কালভার্ট গুলোর ভেতরে পাথরের মতো হয়ে গেছে, তো এই পানি তো ব্যাকফায়ার করছে। তাহলে আপনি ওই কালভার্ট ঠিক করবেন না, কোনো কিছু করবেন না, খালি আপনি বলছেন উন্নয়ন চলছে। উন্নয়ন কোথায় চলছে? গুরুত্বের বিষয় হচ্ছে বর্ষাকালে তো আপনি কালভার্ট পরিষ্কারের দায়িত্ব নেবেন না। আপনি যদি আপনার ছবিগুলি দেখেন, দেখবেন 2-3টা ছবির মধ্যে দেখবেন বর্ষা যখন শুরু হয়, পানি যখন অনেক পড়ে, তখন ওনারা তাড়াতাড়ি ওই ম্যানহোলের ঢাকনাগুলি খুলে দেয়, যে আল্লাহর ওয়াস্তে পানি যদি কোনো রকম ফ্লাশ করে এটা পরিষ্কার করে। এটা অনেকটা ওই ফ্লাশিং মেশিনের মতন, মানে আমাদের WC। দুর্ভাগ্যের বিষয় হলো, ধরেন আপনি যদি উদাহরণ হিসেবে, তার আগে একটু বলে নিই, এপ্রিল মাসে 35 বছরে সবচেয়ে বেশি বর্ষণ হয়েছে। এটির জন্য হাওরের মানুষের হাহাকার হতে পারে, ঢাকা শহরের হাহাকার হওয়ার কোনো কারণ নাই, কারণ যে পরিমাণ বৃষ্টি হয়েছে এটা আমাদের বর্ষাকালের চেয়ে অনেক বেশি বৃষ্টি হয়। আর ঢাকা শহরের এপ্রিল, ডিসেম্বর, জানুয়ারি কিছু আসে যায় না, সিচুয়েশনটা যা এটা একই। হাওরের মানুষ কিন্তু অন্য, কারণ ওরা ওই শুকনার সময় ধান রোপণ করে, ওই 35 বছরের ঘটনাটা আমাদের জন্য এফেক্টেড না। কিন্তু শান্তিনগরের ঘটনাটা একটা ইউনিক আরেকটা এক্সাম্পল। শান্তিনগর টু বালু, এটি হচ্ছে কানেক্টিভিটি জলের। বৃষ্টি পানি পড়বে, শান্তিনগরটা একটু ঢাল কাপের মতো, সমস্ত পানি সব চারপাশের পানি এসে জমা হয় এবং সেগুলো ওই শান্তিনগর খাল, জিরানি খাল দিয়ে এটা বালু নদীতে চলে যাবে। এই পুরো প্রক্রিয়াটা সময়ের সাথে সাথে আমরা বক্স কালভার্ট বানিয়েছি। বক্স কালভার্ট বানানোর পরে ওখানে কোনো সেন্সর বা সবসময় এটা সংকেত দেবে যেটা আমাদের পরিষ্কার আছে কি বন্ধ হয়ে যাচ্ছে, এরকম কোনো ব্যবস্থা রাখা হয় নাই। মনিটরিং, যেটা স্যার বললেন যে মনিটরিংও নাই, পরবর্তী রক্ষণাবেক্ষণ নাই, ফলে এটা সিলটেশন হয়ে 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 এগুলো বন্ধ হয়ে গেছে। মাঝে মাঝে ওনারা পরিষ্কার করান, ওয়াসাও মাঝে মাঝে পরিষ্কার করে, কিন্তু এটি পুরোটা বুয়েটের প্রফেসর মধুর রহমান সাহেব একটা পুরো ডকুমেন্টেশন বানিয়েছিলেন, যে শান্তিনগর থেকে শুরু করে ওই বক্স কালভার্ট পরে ওপেন ড্রেনের পরে খাল, এর কোনো কোনো জায়গায় পুরো ঠিক ঠিক ময়লা জমে বন্ধ হয়ে ফলে স্বাভাবিকভাবেই ওই পানিটা আর ওইখান থেকে বেরোতে পারে না। যতটুকু পানি ওই ড্রেনের অল্প যতটুকু জায়গা থাকে ওটা ভরাট হয়, বাদ বাকিটা এটাকে ভরাট করে ফেলে এবং চুইয়ে 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 পানিটা কিন্তু আলটিমেটলি 5-6-7 ঘন্টার মধ্যে যায়।
কিন্তু আজকে যদি এটাকে পুরোটা ক্লিন করা হতো তাহলে পানিটা পড়তো, ড্রেনের যে ক্যাপাসিটি তার মধ্যে এই অল্প 50-57 মিলিমিটার বৃষ্টি কোনো বৃষ্টি না, এটা ধারণ করতে পারতো। এবং আমাদের ওই রকম ক্যাপাসিটি আমরা তৈরি করেছি, কিন্তু তার মনিটরিং না থাকার কারণে, তত্ত্বাবধান না থাকার কারণে আমাদের এইরকম একটা জনদুর্ভোগের পরিণতি হচ্ছে। আসলে সমন্বিত ডাক্ট সিস্টেম বলে একরকম সিস্টেমের মধ্যে দিয়ে, আজকাল বলে স্মার্ট ডাক্ট, সকলে যদি একটা সমন্বিত ব্যবস্থা নিত তাহলে আমাদের এই দুর্ভোগটা একটা পরিশীলিতকরণ হতে পারত। আমি একটা এক্সাম্পল এই জন্য বলছি, 1999-2000 সালে 32 নম্বর সড়কের কাজের সময় মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শে আমরা একটা স্যাম্পল ডাক্ট করলাম পুরো 32 নম্বর জুড়ে। আপনি শুনে আশ্চর্য হবেন, 99 সাল থেকে 2017-তে কথা বলছি, একবারের জন্য 32 নম্বর আরেকবার কাটতে হয় নাই। কারণ ওই ডাক্টের ভিতর দিয়ে পানির পাম্প, মানে সাপ্লাই ওয়াটারের পাইপ 5 ইঞ্চি থেকে এখন 14 ইঞ্চি করেছে, দুইবারে বদলায়, একবারও রাস্তা কাটতে হয়নি, ফুটপাথের স্ল্যাবগুলি উঠিয়ে বালু সরিয়ে তার কাজ করে আবার ফেলে দিয়েছে। জনদুর্ভোগও হয় নাই। 32 নম্বর সবচেয়ে ব্যবহৃত হওয়া একটি সড়ক, বিদ্যুৎ তার উপরের তার মাটির তলায় ভরেছে ওই ডাক্তার মধ্যে দিয়ে। এই যে ডাক্ট সিস্টেম বা একটা প্রক্রিয়া, বিদেশে করে কি বড় বড় ডাক করে, ফিউজিটিভ সিনেমা যদি দেখেন দেখবেন ওখানে হ্যারিসন ফোর্ড দূর হচ্ছে ডাক্তার মধ্যে। আমরা ওটা করতে পারবো না, আমাদের ওরকম ব্যয়বহুল ব্যবস্থা করা যাবে না, কিন্তু কোনো না কোনো ক্রিয়েটিভ প্রক্রিয়া আমাদের বের করতে হবে। এই যে যত্রতত্র যার যেমনি খুশি সেভাবে করে আমি একের পর এক নতুন নতুন করে কেটে শুধু নালাই বানাবো এবং আগেরটা অ্যাবান্ডন করে দেবো, এই প্রক্রিয়া হবে না, ভরে না ভালো করে, মানে রাস্তা নিচু হয়ে যায়। কারণ আগেরটা অ্যাবান্ডন করে দেয়, করে নতুন আরেকটা করে। আজকে একটা এক্সাম্পল এখন বলি, 2 সিটি কর্পোরেশনে রাস্তার মাঝ বরাবর বড় ড্রেনেজ ব্যবস্থা করছে ড্রেন সমাধা করার জন্য। এই বড় ড্রেনেজ ব্যবস্থার প্রতি 50 ফিট পর পর একটা করে পিট আছে, সেই পিঠে একটা ম্যানহোলের ঢাকনা হবে। আপনি এই সড়ক যতবারই মেরামত করেন, ওই ঢাকনা সমৃদ্ধ ওই কনক্রিটের জায়গায় আর পিচের রাস্তা এক ম্যাটেরিয়াল না। এটা স্যার আমরা সিভিল ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট আমরা বুঝি, উনিও বুঝবেন কাজ করার যেহেতু। ফলে এই জায়গায় এক ধরনের সেটেলমেন্ট হবে আলাদা আলাদা, কনক্রিট আর এই পিচ ঢালা পথ। ফলে এইটা এই 50 ফিট পর পর ভালনারেবিলিটি এই রাস্তায় সারা জীবন থাকবে। অর্থাৎ গাড়ি চালালে আপনি ডক্কর 50 ফিট পর পর টুকুস টুকুস হবে চাক্কা। এই কাজ কিন্তু আমরা করে যাচ্ছি। কেন জানেন তো, আগের যে লাইনটা ছিল ওটা পুরোপুরি অ্যাবান্ডন করেছি। এই প্রক্রিয়া দিয়ে আমরা কোথাও যেতে পারবো না। আমি মনে করি এখনো সময় আছে। যদি সিটি কর্পোরেশনের মূল দায়িত্ব হয় তাহলে সিটি কর্পোরেশন ডাক্তার বানায় সবাইকে ভাড়া দেয় যে তোমার অংশ তুমি এটার মধ্যে যাও, তুমি এটার মধ্যে যাও, এবং সবাই কিনে একটা পরিকল্পনা করুক। আমাদের একটা ক্রিয়েটিভ সলিউশনে যেতে হবে। এই নগরী সবল হচ্ছে তার উন্নয়নের দিক থেকে। আমরা কিন্তু এখন বড় বড় ফ্লাইওভার বিদেশিদের আর ডেকে আনি না, নিজেরাই করে ফেলতে পারি। তার মানে সক্ষমতার দিক থেকে আমরা অনেক বেড়েছি। উন্নয়ন যদি সত্যিকার অর্থে জনকল্যাণের জন্য করতে হয় তাহলে আমাদেরকে এই সমস্ত বিষয় নিয়ে ভাবতে হবে। একটা ফোন আছে, একটু ইয়া করি। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি পলাশী থেকে ইঞ্জিনিয়ার ফয়েজ বলছি। জি। ঢাকা শহরে অনেকগুলো ফ্লাইওভারের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। এখন কথা হচ্ছে যে মালিবাগ মগবাজার ফ্লাইওভার কাজ যে প্রতিষ্ঠানটি করছে এটা কমপ্লিশনের টাইম কত, আর আমি যতটুকু জানি এখানে ডিজাইনগত প্রবলেম আছে যার জন্য এটা দীর্ঘসূত্রিতা এবং এর জন্য প্রচুর সাফারিং হচ্ছে। দায় দায়িত্ব কার? হ্যাঁ, এটাই আমার প্রশ্ন। জি, আপনাকে ধন্যবাদ। দায়িত্ব কার? দায়িত্ব যেই সংস্থা বছর ধরে এক্সটেনশন হচ্ছে, যেই সংস্থা প্রাক সমীক্ষা ছাড়া ডিজাইনগুলিকে ভেরিফাই না করে এবং যথোপযুক্ত টাইম মনিটরিং করার সক্ষমতা না নিয়ে এই কনস্ট্রাকশন করার দায়িত্ব নিয়েছেন, সেই সংস্থার টপ টু বটম। এবং সেই সঙ্গে এই কন্ট্রাক্টর এরপরেও 3 বার সময় বাড়িয়ে টাকা বাড়িয়ে এই কার্যক্রম পরিচালনা করার সামর্থ্য থাকে কোত্থেকে, পায় কোত্থেকে, ধৃষ্টতা আসে কোত্থেকে? আসলে জবাবদিহিতা না থাকার কারণেই আজকে এই দায় আসলে জনগণের হয়েছে। কারণ এই টাকাও, অতিরিক্ত টাকাও জনগণ দিচ্ছে, অতিরিক্ত সময়ের দুর্ভোগ জনগণ পোহাচ্ছে, তারও কিন্তু কিছু হচ্ছে না। কন্ট্রাক্টরেরও কোনো ক্ষতি হচ্ছে না, তার পয়সা বাড়ছে। ওই যারা সংস্থা তাদের কোনো ক্ষতি হচ্ছে না, একজন গেলে আরেকজন পিডি হচ্ছে, তারও চাকরির সময় বাড়ছে, বেতন তো পাচ্ছে, বেতন তো বন্ধ নাই। পুরো দুর্ভোগটা কে করছেন? যেই শিশু আজকে ওইখানে দিনের পর দিন ওই ধুলো দূষণ কন্টিনিউয়াসলি হজম করছে, এটা চলতে থাকবে, এবং যেই শিশুটি প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ওখানে প্রকারান্তরে দুর্ঘটনার শিকার হচ্ছে, তার কিন্তু দায় নিতেই হচ্ছে, সে দায় এড়াতে পারছে না। আসলে এই ধরনের ক্ষেত্রে মনে হয় দায় নেওয়ার একমাত্র গাধাটা জনগণ।
না আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি এই ফ্লাইওভারের সবসময় বিপক্ষে, এই ফ্লাইওভার তৈরি করার। কারণ এটাতে ইফেক্টিভলি আপনার যে ক্যাপাসিটি কিছু বাড়ছে তা না, ব্যাপারটা হলো কিছু লোকের হয়তো একটু সুবিধা হবে, কিন্তু এটার জন্য অসুবিধা হবে অনেক বেশি লোকের। কারণ হচ্ছে যে আপনি যে রাস্তা যখন গাড়ি চলে তখন কিছু ধুলা ওড়ে, তো আপনার আশেপাশে দুই দিকে যে সব বিজনেস যে দোকান টোকানগুলো আছে এর নিচতলার অবস্থা তো খারাপ হয়ে যাবেই, আর তারপরে ওই ধুলাটা একটু হাই লেভেলে যাওয়ার জন্য এটা আশেপাশে কিন্তু আপনার আর আপনি কি সুবিধাটা করছেন দেখি, এখান থেকে যে এক্সিস্টিং রাস্তা দিয়ে যদি আপনি উঠেন এবং নামেন তাহলে ওই জায়গাটা তো ব্যবহার হচ্ছে না, তো এইটুকু ব্যবহার না করে আমি একটা ফ্লাইওভার করে আমার কি লাভটা হলো? তো এই জিনিসটা আসলে আগে থেকে আমরা এটা অভ্যাস করে আসছি। আমাদের দরকার ছিল আন্ডারগ্রাউন্ড করা, এবং পৃথিবীতে এমন কোনো শহর নাই যেগুলো শহরগুলো বড় শহর আন্ডারগ্রাউন্ড না করে কোনো সলভ করতে পারছে প্রবলেম। এখন এই জিনিসটা আমরা দেখেও শিখি না কখনো। থাইল্যান্ডে সবকিছু চেষ্টাই করছে, তারা ফ্লাইওভার করছে, তারা এক্সপ্রেসওয়ে করছে, শেষ পর্যন্ত সব অ্যাপার্টমেন্ট করে ওই আন্ডারগ্রাউন্ডে যেতে হয়েছে। এবং দিল্লি, কলকাতা তারাও আন্ডারগ্রাউন্ড করে এই সলভটা করছে, এবং পৃথিবীর সব বড় শহরগুলোতে আন্ডারগ্রাউন্ড ছাড়া কোনো সলিউশন নেই। তো এটা জানা সত্ত্বেও আমরা এই ফ্লাইওভার করে করে মানে শহরটাকে আসলে আমরা বলতেছি নোংরা করে ফেলানো হচ্ছে। তো এইটা তো আসলে আমাদের সলিউশন না। এখন এটা করার পরে প্রবলেম আরো বাড়বে, কারণ জনগণ যারা নাকি মাস যারা মুভমেন্ট করবে তাদের ফ্লাইওভার নিচে দিয়ে চলতে হবে, এবং ওই সংকীর্ণ রাস্তা দিয়ে যুগের পর যুগ তারা ওখানে টেনে হেসে চলবে। আর মুষ্টিমেয় কিছু লোক হয়তো যারা পয়সা দিয়ে উপর দিয়ে যেতে পারে তারা হয়তো উপর দিয়ে যাবে। তো এটা দিয়ে আসলে জনগণের কোনো উপকার হচ্ছে না। কমন নগরায়নের যে বিষয়টা বললেন যে ফ্লাইওভার সব দেশেই হয়েছে, বাট আমাদের দেশের যে উন্নয়ন সেটা হচ্ছে যে আমরা যে সমস্যাটা আসছে তাৎক্ষণিকভাবে আমরা চেষ্টা করছি এর একটা সমাধান। কারণ যেহেতু উন্নয়নশীল দেশ এর অনেক সীমাবদ্ধতা আছে, মনে হচ্ছে যে এই ধরনের পরিকল্পনা এটা আমাদের যারা বিশিষ্ট জন তারাই তো দিয়েছে, এই যে ইঞ্জিনিয়ার সাহেবরা যারা আছেন, যে কিভাবে আমরা যানজট সমস্যার সমাধান করতে পারি। একটু থামাই আপনাকে, কারণ এখানে ভ্রান্ত বিলাসটা হচ্ছে এই স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানে অনেক বিশেষজ্ঞ জড়িত ছিলেন। তারা সকলে মিলে পাতার পর পাতা কৌশল সেইখানে পরিষ্কার করে প্রায়োগিক ক্ষেত্রে কোনটা প্রায়োরিটি পাবে, কোনটা আগে করতে হবে, কোনটা পরে সব বলা, এবং রিভাইজটার মধ্যে আছে। সেখানে পাতায় পাতায় সবার আগে পদচারী বান্ধব নগরী বানাতে হবে, পদচারীকে অগ্রাধিকার দিতে হবে, তারপরে বাস রিপিট করতে হবে, তারপরে কমিউটার ট্রেন করতে হবে, সার্কুলার ওয়াটারওয়ে করতে হবে, তারপর মেট্রো রেল এবং কয়েকদিন আগে আমার এখানে বসে ডক্টর শামসুল হক উনি বললেন সব ঠিক আছে, আমরা না এত প্ল্যান দিই, প্ল্যান কোন জায়গায় খারাপ নাই। বোধহয় ব্যাপারটা হলো 11টা ইয়ে আছে, ক্লজের মধ্যে একটা 9 নাম্বার ক্লজটা নিল কি ওই যারা করবে এটা খালি তাদের সুবিধা, আর বাকি যেগুলো আছে এগুলো নিয়ে ওনারা ভাবে না। সিরিয়াল করা আছে তা না, আসলে উদ্দেশ্যটা ওই সিরিয়াল করার হলো প্রথমে সবচেয়ে বেশি যারা কিছুই পাচ্ছে না তাদের জন্য আগে করা হোক, তারপরে তার পরের স্তর যারা অল্প পাচ্ছে আর একটু বেশি দরকার ভুক্তভোগী তারা আগে তারপরে উঠুক। কারণ যারা পরের স্তরে আছে তারা অলরেডি কিন্তু চলতে ফিরতে পারছে, না হলে এসি তো আছে, শব্দ দূষণ নয়, ধূলি দূষণ নয়, কিছু এসির গান শুনতে শুনতে যাবা, তাকে আমি কিছুটা পিছনে রাখবো। কিন্তু যে বেটা যিনি হাঁটতে পারছেন না, হেঁটে অন্তত যাবে, তার পকেটে পয়সা নেই, তাকে অগ্রাধিকার দেই। যিনি বাসে যাবেন তার বাসের জন্য রাস্তার জন্য খালি করে দেই, প্রাইভেট গাড়ি একটু নিয়ন্ত্রণ করি। এই প্রক্রিয়াগুলি না করে আপনি শুধুমাত্র তেলে মাথায় তেল ঢালতে থাকবেন আর আমরা সবাই বগল দাবা করে বাবা দেবো, এটা হতে পারে না। আবার এটা বললেই বলে ও আপনারা উন্নয়ন বিরোধী। আমি উন্নয়ন চাই, আমি মেট্রো রেল চাই, আমি এলিভেটেড এক্সপ্রেসও চাই, তবে আগে ওগুলো হবে তারপরে চাই। জি বলে জি, যেটা ইকবাল হাবিব ভাই বলছিলেন যে কমন ইউটিলিটি, এটা কিন্তু আমাদের সিটি কর্পোরেশনের উদ্যোগ আছে। আমরা কিন্তু 6 কিলোমিটার একটা পাইলট প্রকল্প আমরা কনসালটেন্ট কাজ করেছেন এবং এটা আমরা সরকারের কাছে জমা দিয়েছি, এবং সিটি কর্পোরেশন এই 6 কিলোমিটারের পাইলট করতে পারলে সমগ্র আমাদের যে প্রাইমারি রোডগুলান আছে সেগুলানের ব্যাপারে একটা উদ্যোগ নেওয়া হবে। আর উন্নয়নের যে একটা ভোগান্তি এটা কিন্তু আছেই, হ্যাঁ,
জনগণের জন্য যে সরকার, সেই সরকার সবসময় চায় তাৎক্ষণিকভাবে জনগণকে কিভাবে তা রিলিফ কিন্তু দেওয়া যায়। সরকার কিন্তু এখানে তো- অন্যায় করছে না, মানে বিলাল ভাই যেটা, সরকার কিন্তু সব প্ল্যান চমৎকার ভাবে ওনাদেরকে দিয়ে প্ল্যান করাচ্ছে, সবকিছু করছে। একটা সাইডই বলছে ভাই দয়া করে যারা মানুষ থাকে, যারা ট্যাক্স দেয়, যাদের টাকা এটা হয় তাদেরকে ডিস্টার্ব করে না, তাদের ব্যবস্থাটা করে দাও। কিন্তু ওই জায়গায় সবসময় তাদের ওই ব্যবস্থাটা হচ্ছে না। কিন্তু আপনারা উন্নয়নের কথা বলে উন্নয়নের নামে চালিয়ে দিচ্ছেন। আপনি বোধহয় জানেন দানেশ ভাই, এখানে ইঞ্জিনিয়ার সাহেব ওনরাও আছেন, ওনরাও জানেন যে একটা ফ্লাইওভার হওয়ার জন্য, আমি ইঞ্জিনিয়ার না বাট এতটুকুন বলতে পারি যে যে পরিমাণ জায়গার দরকার, যতটুকুন জায়গা ছেড়ে কাজ করা দরকার, যতটুকুন রাস্তার দরকার, সেটা কিন্তু আসলে ওই জায়গাটা নাই। এটা কিন্তু একটা এটা কিন্তু একটা সীমাবদ্ধতা। যেটা বলছেন উন্নয়ন হচ্ছে, উন্নয়ন তো হবেই, সরকার তো উন্নয়নের কথা বলেছে, আমাদের কোনো লোক বলছে না যে উন্নয়ন হবে না, আমরা সবাই বলছি। কিন্তু আপনারা উন্নয়ন করতে গিয়ে যে জায়গাটাতে মানুষকে দেখা দরকার তাকে গিনিপিগ বানিয়ে দিচ্ছে সরকার। তো কোনো জায়গা বলেনি মানুষকে গিনিপিগ। সরকারকে আপনি দায়ী করবেন যে, তার আগে আমি একটুখানি আপনাকে তুলে ধরি দিয়ে ওনার বেলাল ভাই যাতে বলতে পারেন। একটি কথা পরিষ্কারভাবে মনে রাখেন, এই সমস্ত ভোগান্তির প্রকল্পগুলির ইতিহাসটা জানতে হবে। এই যে পার্টিকুলার প্রকল্পটা নিয়ে আমরা এত আলাপ করলাম, এই প্রকল্পটির কোনো প্রাক সমীক্ষা জনগণের সামনে তুলে ধরা হয় নাই। ওয়েবসাইটে যদি খুঁজে দেখেন পাবেন না। এই প্রকল্পটির কোনো ড্রয়িং, ডিজাইন বা কোন দিক দিয়ে কোথায় কেমনে কেমনে যাবে কোনোদিন আজ পর্যন্ত ওয়েবসাইটে তারা দেয় নাই। এবং এই যে তথ্য মানে অধিকার আইন টাইন রয়েছে, ওর মাধ্যমে চাহিদাপত্র দেওয়ার পরও এগুলো আমাদেরকে দেয় নাই। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই যে লুকিয়ে লুকিয়ে যখন আপনি কাজ করবেন জনগণের নামে, তখন সেটা জনগণের বিপরীতে যেতে বাধ্য। কিন্তু আজকে যদি এটা ওপেন থাকতো, এরকম অনেক প্রকল্প আছে যেগুলো ওপেন, যেগুলো ওয়েবসাইটে দেন, ওনাদের যেমন পার্ক প্রজেক্ট ওয়েবসাইটে দেওয়া আছে, মানুষকে দেখাচ্ছে, আপনার কোনো বক্তব্য থাকলে বলেন। এর মানে হচ্ছে আমি লুকিয়ে কিছু করছি না, তোমার জন্য করছি, তুমি দেখো, তোমার মতামত আমি নিচ্ছি। এটি হচ্ছে জনসম্পৃক্ত কার্যক্রম। আর আপনি যখন লুকিয়ে চুরিয়ে একদম হঠাৎ করে রাতারাতি দেখবেন এটা হচ্ছে, ওটা হচ্ছে, সেটা হচ্ছে, আপনি কিছুই জানেন না, এই প্রকল্পগুলির ভোগান্তি হতে বাধ্য। সরকার কিন্তু এটা চায় না, কারণ সরকার জনগণের ভোটে নির্বাচিত, জনগণকে সন্তুষ্ট রেখেই করতে চায়। সংস্থাগুলি তাদের পারস্পরিক রেষারেষি এবং কে কোন প্রজেক্ট নিবে, এবং পরিষ্কার করে বলি, এই ফ্লাইওভার প্রজেক্টগুলি কারাকারি করে কে কাটটা নিবে, এটা করতে গিয়ে এই ঘটনাগুলি ঘটিয়েছে। এবং ফ্লাইওভার এই করার কারণে এই শহরের ফ্লাইওভারের মালিক কারা জানেন? প্রথমটা করেছে সড়ক ও জনপথ বিদেশি কনসালটেন্ট দিয়ে, দ্বিতীয়টা করেছে আমাদের এই এলজিডি, তৃতীয়টা করেছে সিটি কর্পোরেশন, চতুর্থটা করেছে আমাদের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, পঞ্চমটা করেছে আর্মি, আবার ষষ্ঠটা করছে আবার এলজিডি। আচ্ছা, এক একজন কেন করছে? তাহলে আমরা সক্ষমতা অর্জন করলাম কিভাবে? যদি একটি সংস্থা করতো তাহলে আগেরটার ভুল ভ্রান্তি, শুদ্ধ অশুদ্ধ সবকিছু পরেরটা কাজে লাগাতে পারতো। এবং এই যে ক্যাপাসিটি বিল্ডিং হচ্ছে না, এর মূল কারণ হচ্ছে এরা কারাকারি মারামারি করে। শহর একটা, কর্তৃত্ব একটা, করা উচিত সিটি কর্পোরেশনে, এও করতে চায়, ও করতে চায়। ফলে ক্যাপাসিটি না থাকা সত্ত্বেও এগুলি করতে গিয়ে জনগণের উপকার হবে কিনা সেই সমীক্ষা করতে ভুলে যায়, এবং আলটিমেটলি এগুলো জনদুর্ভোগ। শেষ পর্যন্ত যেই করুক, কিন্তু কাজটা করছে কি? কাজটা করছে কন্ট্রাক্টর। এখন এই যে কন্ট্রাক্টর, যে আপনি তো এটা খোঁজ নিয়ে দেখেননি আসলে যে কন্ট্রাক্টর কে, তাই না? এখন আপনার যে অর্গানাইজেশনের যে সুপারভাইজার বলেন বা ইঞ্জিনিয়ার বলেন, তার যদি কন্ট্রাক্টর বেশি পাওয়ারফুল হয়ে থাকে, তাহলে সে তার কাজ করার জন্য সুবিধা সেটাই করবে। সে তো আর ওই সে ডকুমেন্টে কি লেখা আছে বা কিভাবে এটাকে জনগণের সুবিধা করা যাবে সেদিক তো লক্ষ্য করবে না। শেষ মিনিটে আপনি কি জনগণকে কি আশ্বাস দিচ্ছেন আপনি? এটির সামনের দিনগুলোতে বর্ষা কাছাকাছি, সেই জায়গাতে কি আমরা ভালো থাকবো না মোটামুটি থাকবো? যেহেতু নাগরিকের সুবিধার জন্যই ঢাকা শহরের যে সমস্যাগুলো আছে সেটার সমাধানের জন্যই কিন্তু এই উন্নয়ন, এবং সেই উন্নয়ন করতে গিয়ে জনগণের ভোগান্তি হচ্ছে। এটা কিন্তু সবাই কম বেশি হচ্ছে, যে আমি নাগরিক, যে নির্মাতা প্রতিষ্ঠান তারও হচ্ছে, যে এটার সঙ্গে সম্পৃক্ত আছে ইঞ্জিনিয়ার তারও হচ্ছে, সবারই হচ্ছে। ওখানে যে বসবাস করছে তারও হচ্ছে। না দানেশ ভাই, সবাই সেটা অন্য কথা, বাট এই শহরে যারা বসবাস করে সবারই কম বেশি হচ্ছে। এটা ওইখানে যারা বসবাস করে তাদের হয়তো বেশি হচ্ছে,
যে একটু দূরে আছে, যে ওই তার পথ কম দিয়ে হচ্ছে, কম কিন্তু চলে, জনগণের হচ্ছে। তার একটু কম হচ্ছে। তো আমরা ঠিকাদারের আশা করি হচ্ছে না, যে বাস্তবায়ন এই হচ্ছে। নির্মাতা জি। প্রতিষ্ঠান, আমরা যতদূর জানি যে এটা আগামী জুন মাসের মধ্যেই তারা শেষ করতে এটা কি পারবে। বর্ধিত সময় না আবার বাড়াবে? তো এটা সম্পর্কে আমি বলতে আচ্ছা, পারি না, বলতে তবে পারবেন। আমি ঠিক আছে। যতটুকু জানি যে তারা শেষ করবে। পাশাপাশি ডিপিডিসির কাজ সেটাও শেষ হয়ে যাচ্ছে। ওয়াসার কাজ, এখানে আসলে ওয়াসার লাইনের সঙ্গে মানে আমরা এত শেষ পর্যায়ে বেশি একদম শেষ সমস্যা মিনিটে। হয়েছে, এবং সেটা আমরা আশা করি যে আগামী মানে আপনি বলছেন জুন মাসের মধ্যে কোনো জুন ঝামেলা জুলাই থাকবে না। মাসের মধ্যে এর একটা সমাধান আসবে। কিন্তু যেহেতু উন্নয়ন চলবে, এই যে আমাদের স্যার বলতেছিলেন যে এই দুর্ভোগ কিন্তু জি, কম বেশি জি, থাকবেই। জি। সামনে এলিভেটেড আমরা- এক্সপ্রেস না, না, আপনি আসবে, যেটা বললেন, মেট্রো আপনার- রেল এই যে, আসবে, আমরা স্বাভাবিক আশায়- কারণে আমরা সেটা আশায় থাকবে। থাকি সুতরাং এবং এই উন্নয়নের জন্য একটু ভোগান্তি না, আমাদেরকে মেনে না, 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 নিতে একটু হবে। ভোগান্তি আপনি বলেন না, আমরা আশায় থাকি, তবে আমাদের দোয়া করা উচিত যেন আমরা জুনের মধ্যে ভালো থাকতে পারি। আমিন। আপনাদেরকে ধন্যবাদ, আপনাদেরকে আমিন। ধন্যবাদ আমিন। স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।